সবাইকে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশিকুল হক, প্রভাষক পদার্থবিদ্যা, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় পড়ছিলাম। আমরা আজকে বোর পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় থাকবে বোর পরমাণু মডেলের স্বীকার্যসমূহ, এর সীমাবদ্ধতা এবং এর সফলতা। বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। নিলস বোর মনে করতেন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন কোনো ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তখন সেটি কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এখানে অনুমোদিত কথাটির অর্থ হচ্ছে যে কোনো ইলেকট্রন যে কোনো কক্ষপথে থাকতে পারবে না, অর্থাৎ একটি নির্দিষ্ট মানের শক্তি ধারণ করেই কোনো ইলেকট্রনকে একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকতে হবে। এই শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকবে তখন কোনো নির্দিষ্ট মানের কম শক্তি সে শোষণ করতে পারবে না কিংবা সে বিকিরণও করতে পারবে না। এই শক্তি স্তরগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়। যখন n = 1 হবে তখন সেই স্তর হবে প্রথম শক্তি স্তর। আবার ইংরেজিতে যদি আমরা বলি সেটি হচ্ছে কেশেল। যখন n = 2 হবে তখন সেটি হবে দ্বিতীয় শক্তি স্তর, এবং ইংরেজিতে যদি আমরা লেটারে প্রকাশ করি সেটি হবে এল শক্তি স্তর। এরকম n = 3, n = 4 পর্যায়ক্রমিকভাবে প্রতিটি শক্তি স্তরের এক একটি নাম থাকবে, সেটি ধারাবাহিকভাবে নির্ধারিত হবে। দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে কণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং এটি h/2π এর পূর্ণগুণিতক। তোমরা জানো, তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে নিউটনিয়ান বলবিদ্যাতে কৌণিক ভরবেগ সম্পর্কে তোমরা জেনেছ যে একটি বস্তু বৃত্তাকার পথে যখন ঘুরে তার একটি কৌণিক ভরবেগ থাকে এবং সেটি হচ্ছে রৈখিক ভরবেগের সাথে আমরা যখন ব্যাসার্ধ ভেক্টর গুণ করি তাহলে আমরা কৌণিক ভরবেগ পাই। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, রৈখিক ভরবেগের সাথে একটি ব্যাসার্ধ ভেক্টর আর গুণ করলে আমরা কিন্তু কৌণিক ভরবেগ পাই। তাহলে যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, তাহলে ইলেকট্রনের একটি কৌণিক ভরবেগ থাকবে এবং এই কৌণিক ভরবেগটি নির্দিষ্ট। কিরকম? যখন প্রথম শক্তি স্তরে ঘুরবে, যে এখানে দেখতে পাচ্ছ তোমরা কে শেলে যখন ঘুরবে তখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π। দ্বিতীয় শক্তি স্তরে যখন ঘুরবে অর্থাৎ এল শেলে যখন ঘুরবে তখন তার কৌণিক ভরবেগ হবে 2h/2π। এরকম তৃতীয় শক্তির জন্য হবে 3h/2π। এরকম, অর্থাৎ একটি শক্তি স্তরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকলে তার কৌণিক ভরবেগ হবে ওই শক্তি স্তরের যে সংখ্যা তার সাথে h/2π গুণ করলে যেটি হয় সেটি আমরা ওই স্তরের জন্য ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাবো। অর্থাৎ একটি নির্দিষ্ট কৌণিক ভরের ইলেকট্রন একটি নির্দিষ্ট স্তরেই থাকতে পারে। 2h/2π এই কৌণিক ভরের ইলেকট্রন কখনো প্রথম শক্তি স্তরে থাকবে না। এই কৌণিক ভরের ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে থাকবে এবং এরকম h/2π কৌণিক ভরবেগ যে ইলেকট্রন সেটি প্রথম শক্তি স্তরে থাকবে। অর্থাৎ বলা যায় একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর পূর্ণ গুণিতক। তৃতীয় প্রস্তাবনা,
বোর পরমাণু মডেলের তৃতীয় প্রস্তাবনাটি ছিল শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। নিলস বোরের মতে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে ঘুরে তখন সে কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে না। সে শক্তি তখনই শোষণ করবে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, সে কিছু শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাবে। আবার একইভাবে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে তখন সে কিছু শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন কিছু শক্তি গ্রহণ করে তৃতীয় শক্তি স্তরে চলে এসেছে। একইভাবে এখানে দ্বিতীয় শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে চলে এসেছে এবং এই চলে আসার সময় সে কিছু শক্তি বিকিরণ করে, যেহেতু নিম্ন শক্তি স্তরের শক্তির মান কম এবং উচ্চ শক্তি স্তরের শক্তির মান বেশি, সুতরাং সে যখন নিম্ন শক্তি স্তরে চলে আসে তখন কিছু শক্তি বিকিরণ করে, যেরকম লাইট বা ফোটন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে বিকিরণ করে কিছু শক্তি সে নিম্ন শক্তি স্তরে চলে আসে। এবং যে লাইট বা শক্তি বিকিরণ করে তার মানটি হচ্ছে এইচ নিউ। এই নিউ হচ্ছে যে লাইট বা ফোটন বিকিরণ করবে তরঙ্গ আকারে সেই তরঙ্গের কম্পাঙ্ক, এবং এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট। যেহেতু এই শক্তির মান দুই শক্তি স্তরের মানের ব্যবধানের সমান, সুতরাং আমরা লিখতে পারি E3 - E2 h নিউ, অর্থাৎ দুই শক্তি স্তরের শক্তির ব্যবধানই হচ্ছে h নিউ। সংক্ষেপে যদি বলি, আমরা উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসবে তখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ফোটন বা লাইট আকারে কিছু শক্তি সে নির্গত করবে, এবং নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন কিছু শক্তি সে গ্রহণ করবে। যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকবে তখন সে শক্তির শোষণ বা বিকিরণ করবে না। এটি ছিল মূলত শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। বোর পরমাণু মডেল সফলতা। তোমরা জানো রাদারফোর্ড পরমাণু মডেলের একটি বড় সীমাবদ্ধতা ছিল, যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তখন ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে এটি অনবরত শক্তি বিকিরণ করতে করতে একসময় নিউক্লিয়াসে পতিত হয়, যার ফলে পরমাণুর স্থায়িত্ব আর থাকে না, যেটি রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। যে পরমাণুর স্থায়িত্ব যেহেতু বাস্তবে থাকছে, কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী এবং ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী থিওরিটিক্যালি পরমাণুর স্থায়িত্ব আর থাকে না। এই বিষয়ে রাদারফোর্ড পরমাণু মডেল কোনো ব্যাখ্যা দেয়নি। কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা জানি যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তখন ইলেকট্রন অনবরত শক্তি বিকিরণ করে না, সুতরাং পরমাণুর স্থায়িত্ব থেকে যায়। এটাই হচ্ছে একটি বোর পরমাণু মডেলের বড় সফলতা। আরেকটি বিষয় হচ্ছে বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এবং আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। আমি আগেই বলেছি যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন ইলেকট্রন লাইট বা ফোটন আকারে অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণ আকারে শক্তি বিকিরণ করে সে নিম্ন শক্তি স্তরে চলে আসে। এখানে তোমরা লক্ষ্য করছো যে যখন ৩ নং শক্তি স্তর থেকে ২ নং শক্তি স্তরে একটি ইলেকট্রন আসে তখন 3.03 × 10⁻⁹ জুল পরিমাণ শক্তি সে বিকিরণ করে সে ২ নং শক্তি স্তরে চলে আসে। ২ নং শক্তি স্তর অপেক্ষা ৩ নং শক্তি স্তর যতটুকু শক্তি বেশি ধারণ করে সেই শক্তিটুকু সে ত্যাগ করে সে ২ নং শক্তি স্তরে চলে আসে। অর্থাৎ যে বিকিরিত আলো আমরা পাবো বা ফোটন আমরা পাবো বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা পাবো, সেই তড়িৎচুম্বকীয় বিকিরণের শক্তির মান হচ্ছে শক্তি স্তরের সাপেক্ষে E3 - E2।
আমরা যদি কম্পাঙ্কের সাপেক্ষে এই বিকিরিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলোর শক্তির নির্ণয় করি, সেটা আমরা পাচ্ছি E সমান h নিউ। h নিউ, এখানে হচ্ছে h টা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, নিউটা হচ্ছে কি যে বিকিরিত আলো আমরা পাবো সেই তরঙ্গের তরঙ্গ কম্পাঙ্ক, যে আমরা বিকিরিত আলো পাবো তার কম্পাঙ্ক হচ্ছে নিউ। তাহলে আমরা যদি E3 E2 কে আমরা যদি ডেল ই আকারে লিখি এবং নিউ এর পরিবর্তে আমরা নিউ সমান c বাই ল্যামডা লিখি, আমরা নিউ সমান c বাই ল্যামডা লিখতে পারবো এজন্যই কারণ আমরা যে কোনো তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি v সমান হচ্ছে f ল্যামডা। v হচ্ছে বেগ, f হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এর সাথে যদি আমরা তুলনা করি, লাইটের আলোক আমরা যেহেতু সাধারণত c দিয়ে প্রকাশ করি, c, এবং লাইট বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের f তরঙ্গের কম্পাঙ্ককে আমরা f দিয়েও লিখতে পারি, নিউ দিয়ে লিখতে পারি। সেটা আমরা নিউ লিখলাম, f এর পরিবর্তে নিউ লিখলাম, এবং ল্যামডা হিসাবে ল্যামডাই আছে। অর্থাৎ আমরা v সমান f ল্যামডা যেরকম লিখতে পারি, সেরকম c সমান নিউ ল্যামডা আমরা লিখতে পারি। সেখান থেকে আসে নিউ সমান c বাই ল্যামডা। পরবর্তীতে আমরা ফাইনালি যেটা আমরা দেখতে পাচ্ছি, ল্যামডা সমান আসছে হচ্ছে hc বাই ডেল ই। অর্থাৎ কোনো একটি ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন এই উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরের যে শক্তির ব্যবধান, এই ডেল ই এবং আলোর বেগ c এবং প্লাঙ্কের কনস্ট্যান্ট h, এই মানগুলো বসিয়ে আমরা কিন্তু যে বিকিরিত আলো পাবো তার একটি তরঙ্গ দৈর্ঘ্য পাবো। অর্থাৎ যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি 3 নং শক্তি স্তর থেকে 2 নং শক্তি স্তরে যখন ইলেকট্রন আসে, তখন এই ইলেকট্রনটি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে সে 2 নং শক্তি স্তরে চলে আসে। আর আমরা জানি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন আমরা পাই, তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট বর্ণের আলো পাই। যেরকম এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি, যখন 3 নং শক্তি স্তর থেকে 2 নং শক্তি স্তরে আলো আসে, তখন 3 নং শক্তি স্তর থেকে 2 নং শক্তি স্তরে ইলেকট্রন আসে, তখন এই ইলেকট্রনটি যে আলো বিকিরণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 656 ন্যানোমিটার। অর্থাৎ 656 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো বিকিরণ করে, অর্থাৎ শক্তি ত্যাগ করে সে 2 নং শক্তি স্তরে আসে। যেহেতু 656 ন্যানোমিটার হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে, সুতরাং আমরা লাল আলো দেখতে পাবো। একইভাবে এখানে 4 নং শক্তি স্তর থেকে 2 নং শক্তি স্তরে আসলে আমরা এক ধরনের পাবো, 5 নং শক্তি স্তর থেকে 1 নং শক্তি স্তরে এক ধরনের পাবো। এরকম বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে আমরা বিভিন্ন রঙের বর্ণালী আমরা পাবো। এটি হচ্ছে মূলত বর্ণালীর ব্যাখ্যা। আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখছি কি ঘটনা ঘটে। হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা একটি টিউবের মধ্যে রেখে এখানে হাই ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে কি হবে? হাইড্রোজেন গ্যাসের যে পরমাণু সেটি শক্তি গ্রহণ করে উত্তেজিত অবস্থায় থাকবে। অর্থাৎ শক্তির পরমাণুর ইলেকট্রনগুলো শক্তির মান কিন্তু বৃদ্ধি পাবে। পরবর্তীতে আমরা যদি এই ভোল্টেজটা রিমুভ করে দেই, ভোল্টেজ প্রয়োগ বন্ধ করে দেই, তাহলে এই উচ্চ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলোর থাকবে, সেই ইলেকট্রনগুলো কিন্তু এখন শক্তি হ্রাস পাওয়াতে সে কিন্তু আবার আগের অবস্থায় চলে আসবে। অর্থাৎ সে কিন্তু যখন নিম্ন শক্তি স্তরে চলে আসবে, তখন কিন্তু তার শক্তি ত্যাগ করতে হবে, এবং কিভাবে ত্যাগ করবে সেটি কিন্তু আলো বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে সে কিন্তু শক্তি বিকিরণ করবে। এখন যদি এই গ্যাস টিউবের সামনে, অর্থাৎ এই বিকিরিত আলোর সামনে যদি আমরা একটি প্রিজম রাখি, তখন আমরা এরকম বিভিন্ন ধরনের বর্ণালী কিন্তু আমরা দেখতে পাবো। এটি হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা, হাইড্রোজেন পরমাণু বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী পাওয়ার ব্যাখ্যা। বোর পরমাণু মডেলে আরেকটি বড় সফলতা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে এটি ব্যাসার্ধ নির্ণয় করতে পারে। বোর পরমাণু মডেল অনুসারে বোর যেই প্রথম শক্তি স্তরের যে ব্যাসার্ধ নির্ণয় করেন সেটি হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে আবার 10⁻⁻10 মিটার। এটা পরীক্ষালব্ধ মানের সাথে এই বোর ব্যাসার্ধ অনেকটা মিলে যায়। অর্থাৎ বোর পরমাণু মডেলের মাধ্যমে
হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। আরেকটা সফলতা হচ্ছে বিভিন্ন শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের শক্তি নির্ণয় করা যায় এই বোর পরমাণু মডেলের মাধ্যমে। অর্থাৎ বোর পরমাণু মডেলের অনেক সফলতা ছিল। এখন আমরা পরবর্তীতে আমরা দেখব এর কিছু সীমাবদ্ধতা, যে জন্য বোর পরমাণু মডেল পরমাণুর পরমাণুর যে গঠন আমরা গঠনের যে আমি বলবো রহস্য, সেটি নির্ণয় করতে সম্পূর্ণভাবে বোর পরমাণু মডেল কিন্তু সমর্থ হয়নি। তার কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেটি আমরা পরবর্তী স্লাইডে দেখি। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল যেসব পরমাণু বা আয়নে একটি মাত্র ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও এটি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। কেননা বোর পরমাণু মডেল কিন্তু মূলত এক ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর জন্যই কিন্তু এই বোর পরমাণু মডেলটি দেয়া হয়েছে। সুতরাং একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালীর কি হবে সেটি কিন্তু এই বোর পরমাণু মডেলে কোনো আলোচনা করা হয়নি। এটি একটি সীমাবদ্ধতা ছিল। আরেকটি বিষয় হচ্ছে, এই মডেল অনুসারে যখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবে তখন একটি বর্ণালী রেখা পাওয়ার কথা। কারণ একটি শক্তি স্তর থেকে অন্য আরেকটি শক্তি স্তরে যখন ইলেকট্রন আসবে তখন শক্তি ফোটন আকারে সে বিকিরণ করবে এবং সেই ফোটনের একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য থাকবে এবং ওই তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে একটি বর্ণের একটি রেখা পাবো আমরা। এটি ছিল কিন্তু বোর পরমাণু মডেলের ব্যাখ্যা। কিন্তু বাস্তবে দেখা যায়, পরবর্তীতে যেটি দেখা যায়, এই একটি রেখার জায়গায় অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা থাকে। অর্থাৎ সেই একটি রেখায় একটি লাল রং আরো একাধিক রেখায় সে বিভক্ত হয়ে পড়বে। এই বিভক্ত হয়ে পড়ার ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারেনি। আরেকটা বিষয় হচ্ছে, হাইড্রোজেন পরমাণু তড়িৎ চুম্বকীয় বিকিরণ রেখা বা বর্ণালী রেখা চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে পড়ে। অর্থাৎ যখন বোর পরমাণু মডেল থেকে বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা যখন হাইড্রোজেন পরমাণু থেকে একটি বর্ণালী পাবো এবং এই বর্ণালীকে অর্থাৎ এই তড়িৎ চুম্বকীয় বিকিরণকে যখন আমরা একটি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাস করাবো তখন দেখা যায় কি এই বর্ণালী রেখা অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে পড়ে। এই ঘটনাটিকে বলা হয় জিমেন ইফেক্ট। এই জিমেন ইফেক্ট বোর পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করা যায় না। আরেকটি বিষয় হচ্ছে, বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু পরে প্রমাণিত হয় ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথ নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। এই ছিল মোটামুটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে বোর পরমাণু মডেল দেওয়া হয় তার কিছু সীমা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।